বাজেট আর বাজেটিং প্রচণ্ড ইম্পর্টেন্ট আর প্রচণ্ড বোরিং। নিমপাতার মতো বেশিরভাগ উপকারী জিনিসগুলোই হয়তো তেতোই হয়, কিন্তু তুমি যদি তোমার ওয়েলথ আর ইনভেস্টমেন্ট নিয়ে কনসার্ন হও, তোমার ফ্যামিলি, তোমার প্যারেন্টসদের হেলথ নিয়ে চিন্তিত থাকো, ফাইন্যান্সিয়াল মাইলস্টোনগুলো একটার পর একটা ক্রস করতে চাও, তাহলে বাজেট বা বাজেটিং কোনোটাকেই অস্বীকার করা যাবে না। এই ভিডিওতে আমরা একজনের এক্সপেন্স শিট অ্যানালিসিস করব, বাজেট রিভিউ হবে, সেখান থেকে আইডিয়াল বাজেট কি হওয়া উচিত সেটা দেখব, আর লাস্টে কিছু টেকনিক শেয়ার করব যেগুলোর সাহায্যে তুমি তোমার বাজেটকে প্রোটেক্ট করতে পারবে আর ওয়েলথ জার্নি শুরু করতে পারবে। তাই আর সময় নষ্ট না করে লেটস স্টার্ট। হাই, আমি অনিরুদ্ধ, আর তোমরা দেখছো লুক্সাস ক্যাশ অ্যান্ড ক্ল্যারিটি বাংলা ফাইন্যান্স চ্যানেল। প্রথমে আমরা একটা এক্সপেন্স স্টেটমেন্ট দেখব। এটা আমার ভাইয়ের এক্সপেন্স স্টেটমেন্ট। তুমি যদি তোমার এক্সপেন্সগুলো অনলাইন বা ইউপিআই ট্রানজাকশনের মাধ্যমে করো, তাহলে সমস্ত ট্রানজাকশন ব্যাংকের স্টেটমেন্টে পাওয়া যাবে। তুমি যদি ক্যাশ আর অনলাইন বা ইউপিআই মিশিয়ে করো, তাহলে তোমায় ম্যানুয়ালি এগুলোকে রেকর্ড করতে হবে। যদিও এখন এসব রেকর্ড করার জন্য প্রচুর অ্যাপস পাওয়া যায়, তাছাড়া এক্সেল শিট বা গুগল স্প্রেডশিটেও একই জিনিস করা যায়। আমি যেহেতু ক্যাশ আর অনলাইন ট্রানজাকশনস দুটোই করি, তাই আমি এক্সেল শিট মেনটেন করি। আমার ভাই অ্যাপস ইউজ করে। যে কোনো ফ্রি ভার্সনস অ্যাপ নিয়ে তুমিও ইউজ করতে পারো। এগুলো ফোন থেকে সহজেই ইউজ করা যায়, তাই যে কোনো এক্সপেন্সের সাথে সাথে অ্যাপসে রেকর্ড করে রাখা খুব সহজ। এবার দেখা যাক স্টেটমেন্টটা কি বলছে। আমার ভাইয়ের স্যালারি 96,000, অলমোস্ট 1 লাখ। দেখা যাক কোথায় কি কি এক্সপেন্স করেছে। এটা এক্সপেন্স শিট, ডেট, মোড, ডেসক্রিপশন, কারেন্সি, অ্যামাউন্ট, ক্যাটাগরি। এর মধ্যে সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কত অ্যামাউন্ট খরচ হয়েছে আর সেটা কি ক্যাটাগরিতে খরচ হয়েছে। বাকিগুলো ইম্পর্টেন্ট নিজের মনে রাখার জন্য। তো এখানে যদি দেখা যায় যে ক্যাটাগরিগুলো আছে, তার মধ্যে একটা হলো এসেনশিয়াল, একটা হলো এনজয়মেন্ট, আর একটা হলো ইনভেস্টমেন্ট। আমরা এবার দেখব এসেনশিয়াল ক্যাটাগরিতে কত খরচ হয়েছে। তো এসেনশিয়াল ক্যাটাগরিটাকে যখনই আমরা ফিল্টার করলাম, তখন দেখা গেল এসেনশিয়াল ক্যাটাগরির সব খরচগুলো একসঙ্গে এসে গেল, আর এই খরচগুলো অলমোস্ট 59,000। এরপর ঠিক একই রকমভাবে আমরা দেখব ও এনজয়মেন্টে কত খরচ করেছে। তো এনজয়মেন্টের সমস্ত অ্যামাউন্টগুলো একসঙ্গে এসে গেল, আর এর টোটালটা হচ্ছে অলমোস্ট 25,000। এরপর আমরা ঠিক একই রকমভাবে ফিল্টার করব ইনভেস্টমেন্ট ক্যাটাগরি, আর দেখব ইনভেস্টমেন্ট ক্যাটাগরিতে কত এসেছে। ইনভেস্টমেন্ট ক্যাটাগরি অলমোস্ট 11,000। তো সমস্ত এক্সপেন্সগুলো আমরা 3টে ক্যাটাগরিতে ভাগ করে নিতে পারলাম: এসেনশিয়াল, এনজয়মেন্ট আর ইনভেস্টমেন্ট। এসেনশিয়ালে 59,000, এনজয়মেন্টে 25,000 আর ইনভেস্টমেন্টে 11,000। এইটা হলো আমার সমস্তটা অ্যাজ এ ডেটা। এবার দেখব ডেটাগুলোকে অ্যানালিসিস কী করে করা যায়, আর অ্যানালিসিস করে কি পাওয়া যায়। ডেটাগুলোকে যদি অ্যানালিসিস করা যায়, তাহলে দেখা যাচ্ছে 62% এসেনশিয়ালের জন্য খরচ হয়েছে, 27% এনজয়মেন্টের জন্য খরচ হয়েছে, আর 11% ইনভেস্টমেন্টের জন্য খরচ হয়েছে। এটা এবার আমরা দেখব আইডিয়াল রুলসের সাথে ট্যালি করে। কাজের সুবিধার জন্য ধরে নেওয়া হলো স্যালারি হলো 1 লাখ, 96 1 লাখ, অলমোস্ট সেম। তাহলে আমরা এর ওপরে 50, 30, 20 রুলস অ্যাপ্লাই করব। যারা আমার আগের ভিডিও দেখোনি তারা হয়তো রুলটা জানো না। এই রুলটা হচ্ছে ইনকামের 50% এসেনশিয়ালের জন্য খরচ হবে, 30% এনজয়মেন্টের জন্য খরচ হবে, আর 20% ইনভেস্টমেন্ট হবে। তাহলে 1 লাখের ওপরে কিভাবে রুলটা অ্যাপ্লাই হয়? 1 লাখের 50% মানে 50,000 খরচ হবে এসেনশিয়ালের জন্য, 30% মানে 30,000 খরচ হবে এনজয়মেন্টের জন্য, আর 20% মানে 20,000 ইনভেস্ট হবে। এবার দেখা যাক ও কি করলো। 59,000 এসেনশিয়ালের খরচ, যেখানে হওয়ার কথা 50,000, 25,000 এনজয়মেন্টের খরচ,
যেখানে আরেকটু বাড়াতে পারত 30,000, আর ইনভেস্টমেন্ট হয়েছে মাত্র 11%, যেখানে ইনভেস্টমেন্ট করা দরকার ছিল 20,000। ফাইনাল ট্যালি করলে দেখা যাচ্ছে এসেনশিয়াল অনেক বেশি খরচ হয়েছে, সেখানে প্রায় 10,000 মতো কম করতে হবে, আর ইনভেস্টমেন্ট অনেকটাই কম হয়েছে, এখানে আরও 10,000 মতো ইনক্রিজ করতে হবে। এইটা হলো বাজেট রিভিউ। প্রথমে ডেটা কালেক্ট হলো, তারপর ডেটা রিভিউ, আর তারপরে আইডিয়াল সিচুয়েশন মানে 50-30-20 রুলসের সাথে ট্যালি করে দেখা গেল কোন কোনগুলো মডিফাই করতে পারা যায়। তুমিও ঠিক এইভাবে প্রথমে নিজের এক্সপেন্স ডেটা রেকর্ড করো, তারপর অ্যানালিসিস করো, তারপর রুলসের সাথে ট্যালি করে দেখো কোথায় কোথায় মডিফাই করতে পারা যাবে। একই সঙ্গে আরেকটা জিনিস দেখা গেল, বাজেটিং মানে কিন্তু শুধুমাত্র ইনভেস্টমেন্ট করা বা সেভিংস করা নয়। বাজেটিং কিন্তু এটাও বলে দেয় যে আমার ভাই এনজয়মেন্ট কম খরচ করেছে, ও আরেকটু বেশি খরচ করতে পারত। তার কারণ হচ্ছে 60 এজে গিয়ে প্রচুর পয়সা আছে, অথচ কোনো ট্রাভেল বা এনজয়মেন্ট করেনি, এটাও যেমন ঠিক না, ঠিক তেমনই 40 এজে এত এনজয়মেন্ট হয়ে গেছে যে রিটায়ারমেন্টের জন্য কোনো ইনভেস্টমেন্টও শুরু করা হয়নি, এটাও ঠিক না। তাই বাজেট আমাদের একটা ব্যালেন্স লাইফ দেয়, যেখানে আমরা এনজয়ও করতে পারি, সমান তালে ইনভেস্টও করতে পারি। এবার আমরা 3 জন মানুষ, একজন 30,000 পার মান্থ আর্নিং করেন, একজন 80,000, আর একজন 1.5 lakhs। এনাদের বাজেট অ্যালোকেশনটা ঠিক কিরকম হবে? এর উপরে 50-30-20 রুলস অ্যাপ্লাই করলাম, তাহলে কি পাওয়া গেল? এসেনশিয়াল খরচ, এনজয়মেন্ট খরচ আর ইনভেস্টমেন্ট। ইনকাম 30,000, এসেনশিয়াল খরচ 15,000, এনজয়মেন্ট 9,000, ইনভেস্টমেন্ট 6,000, ইনকাম 80,000, এসেনশিয়াল খরচ 40,000, এনজয়মেন্ট 24,000, ইনভেস্টমেন্ট 16,000, ইনকাম 1.5 lakhs, এসেনশিয়াল খরচ 75,000, এনজয়মেন্ট 45,000, ইনভেস্টমেন্ট 30,000। খুব সহজ, কিন্তু সবচেয়ে বেশি প্রবলেম হয় এটাকে মেনটেন করা। ক্যালকুলেশনে তো খুব সহজভাবে দেখিয়ে দিল, কিন্তু আমরা তো মানুষ, নানা রকমভাবে আমরা মোটিভেট হই এবং ম্যানিপুলেটও হই, আর তার ফলে আমাদের এই বাজেটটা নষ্ট হয়ে যেতে থাকে। ফাইন্যান্স সবসময় যতটা পারা যায় অটোমেটেড আর হিউম্যান ফিলিংস থেকে দূরে রাখা উচিত। তাই এখানে আমরা একটা টেকনিক শিখব, 3 জার্স টেকনিক। এটা একটা অ্যানশিয়েন্ট টেকনিক। তাই আগে আমরা পয়সা রাখতাম জারে বা ভাঁড়ে, সেই জন্য এখানে 3 জার্স টেকনিক বলা হচ্ছে। এখন যেহেতু আমরা ব্যাংকে রাখি, তো এটার মডিফাইড ভার্সন হবে 3 ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট। এখানে আমাদের 3টে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে, একটা ইনকাম অ্যাকাউন্ট, একটা এক্সপেন্স অ্যাকাউন্ট, আর একটা এনজয়মেন্ট অ্যাকাউন্ট। যে কোনো আর্নিং সবসময় ইনকাম অ্যাকাউন্টে আসবে, সেখান থেকে অ্যালোকেটেড এক্সপেন্স অ্যামাউন্ট এক্সপেন্স অ্যাকাউন্টে চলে যাবে। ঠিক সেই রকমভাবেই অ্যালোকেটেড এনজয়মেন্ট অ্যামাউন্ট এনজয়মেন্ট অ্যাকাউন্টে চলে যাবে, আর ইনকাম অ্যাকাউন্ট থেকে ডিরেক্টলি ইনভেস্টমেন্ট হতে থাকবে। তো কখনো যদি এক্সপেন্স অ্যাকাউন্টে আর ব্যালেন্স না থাকে, তাহলে বুঝবে এক্সপেন্স ফুল হয়ে গেছে। ঠিক তেমনই কখনো যদি এনজয়মেন্টের অ্যাকাউন্টে ব্যালেন্স না থাকে, তাহলে আর এনজয় করা যাবে না, ওয়েট করতে হবে পরের মাসের ইনকামের জন্য। এই 3 ব্যাংক অ্যাকাউন্ট টেকনিক খুব হেল্প করে বাজেটকে কন্ট্রোল করতে। কিন্তু আমি অনেকের কাছ থেকে শুনি, স্পেশালি যারা বিজনেসম্যান বা ফ্রিল্যান্সার, যাদের রেগুলার আর্নিং থাকে না, তাদের ক্ষেত্রে তারা এটাকেই একটা এক্সকিউজ করে প্রপার ইনভেস্টমেন্ট না করার। কিন্তু সেটা করা যাবে না। তাদের জন্য রয়েছে 4 ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট। এটাতে কি হয়? এটাতে ইনকাম অ্যাকাউন্ট, এক্সপেন্স অ্যাকাউন্ট, এনজয়মেন্ট অ্যাকাউন্ট তো থাকবেই, তার সাথে একটা অ্যাডিশনাল অ্যাকাউন্ট খুলতে হয়, ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট। প্রত্যেক মাসেই নর্মাল স্যালারি পিপলের জন্য যেমন ইনকাম অ্যাকাউন্ট থেকেই ডিরেক্ট অটোমেটেড ইনভেস্টমেন্ট হতে থাকছিল, কারণ তাদের ইনকাম রেগুলার থাকে। ফ্রিল্যান্সার বা বিজনেসম্যানের জন্য যখনই কোনো ইনকাম হবে, তার 20% অটোমেটিকভাবে ট্রান্সফার হয়ে যাবে ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টে। ইনভেস্ট হবে না, ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টে চলে যাবে। কারণ কখনো হয়তো তাদের খুব কম ইনকাম হয়েছে, কখনো হয়তো অনেক বেশি ইনকাম হয়েছে। তাই ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টে সমস্ত মানি জমা হতে থাকবে।
একটা ঠিকঠাক অ্যামাউন্ট জমা হলে এইখান থেকে শুরু হবে রেগুলার ইনভেস্টমেন্ট। যেটা কন্ট্রোল করতে হবে সেটা হলো যেকোনো অ্যামাউন্ট যখনই ইনকাম অ্যাকাউন্টে আসবে তার 20% তক্ষুনি ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টে চলে যাবে। তাহলে এখন কিন্তু তুমি স্যালারি পারসন বা তুমি ফ্রিল্যান্সার, কোনো এক্সকিউজই রইল না ইনভেস্টমেন্ট না করার বা বাজেট ফলো না করার। কিছু পয়েন্ট এখানে মেনশন করে রাখা ভালো। ১, তোমার ইউপিআই কক্ষনো ইনকাম অ্যাকাউন্টের সাথে কানেক্ট হবে না। ইউপিআই কানেক্ট হবে এক্সপেন্স অ্যাকাউন্টের সাথে। 2nd, যদি খুব প্রবলেম থাকে এনজয়মেন্ট অ্যাকাউন্ট আর এক্সপেন্স অ্যাকাউন্ট একটাতেই করা যেতে পারে, কিন্তু কখনোই ইনকাম অ্যাকাউন্ট আর এক্সপেন্স অ্যাকাউন্ট একটা হবে না। লাস্ট টিপ, যদি তুমি খুব তাড়াতাড়ি রিচ হতে চাও তাহলে এই 50-30-20 রুলটাকে একটু চেঞ্জ করে নিয়ে 50-20-30 করে দিও। মানে 20% এনজয় করবে আর 30% ইনভেস্ট করবে। আর যদি তুমি সিঙ্গেল হও, কোনো ক্রেডিট লায়াবিলিটি না থাকে, ফ্যামিলির সাথে থাকো আর খুব তাড়াতাড়ি অনেক বড়লোক হতে চাও, তাহলে রুলটাকে চেঞ্জ করে 30-20-50 করে দিও। মানে 30% এক্সপেন্সের জন্য খরচ হবে, 20% এনজয়মেন্ট হবে আর স্যালারির 50% মানে অর্ধেক ইনভেস্ট হতে থাকবে। এটা খুব ডিফিকাল্ট বাট ইম্পসিবল না। তুমি যদি ইনভেস্টমেন্ট নিয়ে আরও জানতে চাও আমার এই ভিডিওটা দেখো। তুমি যদি স্পেশালি গোল্ড ইনভেস্টমেন্ট নিয়ে জানতে চাও আমার এই ভিডিওটা দেখো। আমার নেক্সট ভিডিও রিচ মাইন্ডসেটের ওপর। যদি মিস না করতে চাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। সি ইউ সুন।